তরুণরাই ২৪-এর অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বললেন প্রধান উপদেষ্টা। দুর্গাপূজা নিয়ে ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান। পিআরও সনদের ভিত্তিতে নির্বাচন দাবিতে রাজপথে নামার ঘোষণা ইসলামী দলগুলোর, শিগগিরই যুগপথ কর্মসূচি। রাজপথের পর্ব শেষ, গণতন্ত্র ফিরিয়ে আনতে দেরি হলে দেশ বিপদগ্রস্ত হবে, আমির খসরুর মন্তব্য। গণ অভ্যুত্থানের সংবিধান বাতিল হয়ে গেছে, নতুন সংবিধান তৈরির তাগিদ এনসিপির। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যদান, ফ্যাসিস্ট হয়ে ওঠার প্রেক্ষাপটের বর্ণনায় মাহমুদুর রহমান। দেশে আসছে ভয়ঙ্কর মাদক এমডিএমএ, ডিজে পার্টির আড়ালে চলে মাদক বেচাকেনা, চক্রের হত্যাসহ ৫ জন গ্রেফতার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। চলার পথে নিত্য নতুন চ্যালেঞ্জে হতাশ না হয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে তরুণদের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আহ্বান জানিয়েছেন তিনি বলেন, তরুণরাই ২৪-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, যুগে যুগে ইতিহাস রচনাও করেছে। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন দেশের ১২ জন যুব উদ্যোক্তা। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে যুব উদ্যোক্তাদের হাতে এ পুরস্কার তুলে দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, তারুণ্যের শক্তি জাতির চালিকা শক্তি। দেশের যুব সমাজ সক্রিয় থেকে উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হলে কোনো প্রতিবন্ধকতাই অগ্রযাত্রাকে থামাতে পারে না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে, উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলীয়ান হয়, তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তরুণদের উদ্ভাবনী শক্তি এখন শুধু শিক্ষা ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। তরুণরা স্বাস্থ্যসেবা, পরিবেশ সুরক্ষা, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা রাখছে। তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো সমস্যাই আর অমীমাংসিত থাকবে না বলে আশা তার। এই তরুণরাই ২৪-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তরুণরাই যুগে যুগে দেশের ইতিহাস রচনা করেছে। আমাদের চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। কখনো তা জনস্বাস্থ্যের সংকট, কখনো শিক্ষার অপর্যাপ্ত সুযোগ, আর কখনো পরিবেশগত বিপর্যয়। কিন্তু চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে বরং এগুলোকে আমাদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। আশা করি এই কাজেও আমাদের তরুণরা নেতৃত্ব দেবে। স্বেচ্ছাসেবকমূলক কাজের মাধ্যমে দেশপ্রেমে যুবকদের উদ্বুদ্ধ করতে দেয়া হচ্ছে এই ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে কেউ যাতে ষড়যন্ত্র করতে না পারে, সেজন্য হিন্দু ধর্মাবলম্বীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা। হিন্দু ধর্মীয় নেতারা জানান, গত বছরের তুলনায় এবছর ১,০০০-এর বেশি পূজা মণ্ডপ বেড়েছে। দুর্গাপূজা উৎসব মুখর করতে প্রশাসনের সকল পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হচ্ছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মহাসচিব এস.এন. তরুণ দে বলেন, প্রধান উপদেষ্টা দায়িত্বে থাকাকালীন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির স্থাপন করেছেন। বৈঠকে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, ধর্ম মন্ত্রণালয়ের সকল ধর্মের প্রতিনিধিত্ব করে। কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা কল্যাণকর কর্মসূচিগুলো নিশ্চিত করি। প্রধান উপদেষ্টা সকলকে আন্তরিক ধন্যবাদ ও পূজায় অগ্রিম শুভেচ্ছা জানান। বৈঠকে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার ও সজীব দেবেন্দ্রনাথ ওরাও। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এর ফলে বাংলাদেশি পণ্যে আরোপিত মার্কিন শুল্ক আরও হ্রাস পাবে বলে আশা করছেন তিনি। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরও জানান, বাণিজ্য বিনিয়োগ, জ্বালানি এবং উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করতে দৃঢ় প্রতিজ্ঞ। যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস, এলপিজি আমদানি, বেসামরিক বিমান
বিমান কেনা, মাদক নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং চলমান রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়েছে এই সময়। যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে 3 দিনের সফরে মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দলটি ঢাকায় এসেছে। পিআর পদ্ধতি এবং জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ কয়েকটি দাবিতে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী, খেলাফতে মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। দাবি আর কর্মসূচি প্রায় একই হলেও জামায়াত বলছে যুগপৎ আন্দোলনের বিষয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। নির্বাচনের আগে বেশ কয়েকটি দাবি নিয়ে এবার একযোগে রাজপথে নামতে যাচ্ছে কয়েকটি ইসলামিক দল। সোমবার রাজধানীর মগবাজারে সংবাদ সম্মেলনে পিআর পদ্ধতিতে নির্বাচন, জাতীয় পার্টি ও 14 দলের কার্যক্রম নিষিদ্ধ সহ 5 দফা দাবি তুলে ধরে জামাত। ঘোষণা করা হয় ঢাকায় সমাবেশ সহ 3 দিনের কর্মসূচি। 18 সেপ্টেম্বর রাজধানী ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল। 19 সেপ্টেম্বর দেশের সকল বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল। 26 সেপ্টেম্বর দেশের সকল জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। এখনও যুগপৎ আন্দোলনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি জানিয়ে জামায়াত বলছে সরকার দাবি না মানলে সমমনাদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে দলটি। আমরা তো এখনো নেগোসিয়েশনে আছি, সরকারের কাছে মৌখিকভাবে বলছি, ছোটোখাটো দাবি জানাচ্ছি। যদি সরকার এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করে, আলাপ আলোচনার জন্য আমাদের আহ্বান না করে, তাহলে ধীরে ধীরে আমরা জনগণের পক্ষ হইয়া ময়দানে এটার প্রতিনিধিত্ব করব। কত মানুষ এটা চায় সেইভাবে আমরা কর্মসূচি নিচ্ছি আস্তে আস্তে, এবং সকলের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে 18, 19 ও 26 সেপ্টেম্বর একই ধরনের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশও। হয় পিআর নিয়ে সরকার যে আচরণ করেছে তা দুঃখজনক। আমরা সরকারের এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এছাড়া পিআর এবং গণভোটের মাধ্যমে জুলাই জাতীয় সনদের সাংবিধানিক স্বীকৃতি সহ 6 দফা দাবিতে 18 সেপ্টেম্বর ঢাকা, 19 সেপ্টেম্বর মহানগর ও 26 সেপ্টেম্বর সব জেলা উপজেলায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে খেলাফতে মজলিস। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি নির্বাচনের আগে দিতে হবে এমন দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, পিলখানা এবং শাপলা চত্বর হত্যাকাণ্ডকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করতে হবে। সোমবার বিকেলে রাজধানীর জুরাইনে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে এসব কথা বলেন তিনি। এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচনে ছাত্রদলের সমালোচনা করেছেন চরমোনাই পীর। তিনি বলেন, ঢাবি এবং জাবিতে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে, জাতীয় নির্বাচনেও বিএনপির একই অবস্থা হবে। তিনি আরও জানান, পিআর পদ্ধতি যারা বোঝেন না তারা জুলাই গণ অভ্যুত্থানের চেতনা বোঝেন না। এ সময় সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, একটি দল ছাড়া 70 ভাগেরও বেশি মানুষ পিআরের পক্ষে। 5 দফার দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারও দিয়েছেন তিনি। একটি বড় দল বলছেন সংবিধানের সংশোধন আইনি ভিত্তি দেওয়ার এই কাজগুলো এখন হবে না, নির্বাচনের পরে যে পার্লামেন্ট আসবে তারাই এসে নাকি সেই কাজগুলো করবে। তাহলে জাতির প্রশ্ন, কেন এই সময় নষ্ট করে 2 মাস ধরে জুলাই সনদের জন্য সময় খরচ করলেন? পিআর বলে আপনারা বোঝেনই না, খায় না, মাথায় দেয়। আর আপনারা জুলাই এই যে গণ অভ্যুত্থান হয়েছে এই চেতনাও আসলে আপনারা বুঝতে পারেন নাই। যদি বুঝতেনি তাহলে এইরকম ভাবে ঢাবি জাবিতে আপনাদেরকে বাংলাদেশের মধ্যে যে অপমানজনক কলঙ্ক রচিত হয়েছে, সামনের নির্বাচনেও বাংলাদেশের মানুষ আপনাকে কলঙ্ক রচনা করবে। বাংলাদেশের ভিতরে আপনার মাথা দাঁড়াতে পারবেন না। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের ম্যান্ডেট না নিয়ে রাজপথে কোনো কর্মসূচি দিলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। যার যে দাবি তা নির্বাচিত হয়ে পূরণ করার আহ্বান জানান তিনি। রাজধানীর উত্তরার দক্ষিণখানে
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির 3 দিনব্যাপী শান্তি প্রশিক্ষণ প্রবক্তা কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রতিবন্ধীদের সক্ষমতা বাড়ানো ও ক্ষমতায়নে কাজ করবে বিএনপি। অন্যদিকে নাগরিকদের মতো করেই রাষ্ট্রের বিনিয়োগ করতে হবে প্রতিবন্ধীদের জন্য। আর্থিক, নৈতিক ও মানবিক বিনিয়োগ করতে হবে। তিনি বলেন, রাজপথের পর্ব শেষ হয়েছে, জনগণের বালিকানা ফেরানোর সময় এখন। গণতন্ত্র ফিরিয়ে আনতে যত দেরি হবে দেশ তত বিপদগ্রস্ত হবে। অভ্যুত্থান পরবর্তী সময়ে দ্রুত নির্বাচন না হলে দেশে বিভক্তি ও গৃহযুদ্ধের শঙ্কা থাকে বলে মন্তব্য করেন তিনি। আমাদের প্রত্যেকটি দলের বিভিন্ন চিন্তা থাকবে, প্রত্যেকটি দলের নিজস্ব দর্শন থাকবে, ভাবনা থাকবে, ভবিষ্যৎ নিয়ে চিন্তা থাকবে। এটার একমাত্র পথ হচ্ছে জনগণের কাছে গিয়ে আগামী নির্বাচনে ম্যান্ডেট নিয়ে আপনারা যে যা চান সেটা করতে পারবেন। এর বাইরে কিছু করতে গেলে সেটা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করবে। যে সমস্ত আন্দোলনের পরে, বিপ্লবের পরে যেই সমস্ত দেশ যত তাড়াতাড়ি নির্বাচিত সরকারের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যেতে পেরেছে, সেই দেশগুলো ভালো করছে। আর যারা বিভক্তির মাধ্যমে বিলম্বিত করেছে সেই দেশগুলোতে আপনি দেখবেন সিভিল ওয়ার চলছে, সেখানে সমাজে বিভক্তি চলছে এবং অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে। গণতন্ত্র তো দূরের কথা, একটা কি বলে ফেইল্ড স্টেটে পরিণত হয়েছে। আমরা বাংলাদেশকে সেদিকে নিয়ে যেতে চাই না। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে ফ্যাসিবাদী শক্তি হতে সহায়তা করেছিল বিদ্যমান সংবিধান। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান ৭২-এর সংবিধান এমনভাবে প্রণয়ন করেছিলেন যেন আজীবন ক্ষমতায় বহাল থাকা যায়। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীতে জাতীয় যুবশক্তির কার্যালয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন সংবিধান চাই শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। এ সময় এনসিপির সদস্য সচিব আরও জানান, বর্তমান সংবিধান গণতন্ত্র বিকাশে বাধা। এই কারণে সংবিধান সংশোধনের প্রশ্নে বেশিরভাগ ধারায় একমত দলগুলো। এ সময় বক্তারা জানান, যে সংবিধান মানুষের কণ্ঠরোধ করে সেই সংবিধান জনগণ চায় না। গণ অভ্যুত্থানে সংবিধান এমনিতেই বাতিল হয়ে গেছে, এখন জনমানুষের আকাঙ্ক্ষা পূরণে নতুন সংবিধান তৈরি করতে হবেই। বিদ্যমান সংবিধানে এতবার কাটা ছেঁড়া হয়েছে, আর সংস্কারের কোনো জায়গা নেই বলে মন্তব্য করেছেন এনসিপি নেতারা। আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদী সংগঠন, জুলুমবাজ সংগঠন, এটা যেমন সত্য, আওয়ামী লীগ বাংলাদেশে জুলুমবাজ হতে পেরেছে, ফ্যাসিবাদী হতে পেরেছে কারণ বাংলাদেশের বিদ্যমান যে সংবিধান, সেই সংবিধান সাংবিধানিক উপায়ে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী হওয়ার সুযোগটা করে দিয়েছে। ৭২-এর সংবিধানের ভেতরগত লক্ষ্য ছিল শেখ মুজিবুর রহমান কতটা স্বাচ্ছন্দ্যে তার ক্ষমতা প্রয়োগ করতে পারেন, ক্ষমতার কন্টিনিউটি ধরে রাখতে পারেন, ক্ষমতাকে চিরস্থায়ী করতে পারেন, সেই বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুর ৪ আসনের ভাঙায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের অবরোধে পরিস্থিতির অবনতি হয়েছে। স্থানীয় এক সাংবাদিককে কোপানোর ঘটনায় পরিস্থিতি আরও থমথমে। সংবাদ সংগ্রহের সময় লাঞ্ছিত করা হয়েছে আরও কয়েক সাংবাদিককে। সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উত্তেজনা বাড়তে থাকে। চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপজেলা পরিষদ এলাকাতেও। উত্তেজিত জনতা সেখানে হামলা চালিয়ে বিভিন্ন কক্ষে তছনছ ও ভাঙচুর করে। একই সাথে হামলা করা হয় থানায়। এ সময় ভেতরে আটকা পড়ে পুলিশ। হামলাকারীরা থানায় জব্দ করে রাখা একটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করে। তবে আধ ঘন্টারও কম সময় এই তাণ্ডব চালানোর পর হামলাকারীরা পালিয়ে যায়। এর আগে বেলা ১১টার দিকে ভাঙার আলগিতে হঠাৎই বিক্ষোভ শুরু হয়। একদল আন্দোলনকারী মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। এতে ফরিদপুর বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১২টার দিকে অবরোধকারীরা ভাঙা থানা ঘেরাও করে চেষ্টা করলে তা প্রতিহত করে আইন শৃঙ্খলা বাহিনী। গ্রামে মাইকিং করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবরোধে যোগ দিতে আহ্বান জানানো হয়। স্থানীয়রা জানান, আলগি ইউনিয়নের সাথে ওই রোডে ব্লকেডে পাশের হামিরদি ইউনিয়ন থেকে এসে যোগ দিয়েছে আরও বহু মানুষ। অবরোধকে ঘিরে ঢাকা খুলনা মহাসড়ক সহ বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে। এটা আমরা বুঝি নাই। আমরা এখানে খুব সুস্থভাবে সবাই ছিলাম। তারা লোকাল থানার ওদিক থেকে আসার পরে হঠাৎ করে ২-৩ লোক প্রথম দৌড় দিল। দৌড় দেওয়ার পর তারপরে শত শত লোক একসাথে চলে আসলো। ভাঙচুর হয়েছে। আর এখানে আমাদের একটা আলামত ছিল প্রাইভেট, এই আলামতটা পুড়িয়েছে, সামনে একটা গাড়ি পুড়িয়েছে।
আর আমার অফিস রুমের অনেক ল্যাপটপ, কম্পিউটার, তারপরে টিভি আপনারা দেখলেন, ভিতরে কোথাও বাদ নাই, যেমন কোথাও বাদ নাই যে তারা ভাঙেনি। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে চলমান কর্মসূচির অংশ হিসেবে পূর্ব ঘোষিত মঙ্গলবার এবং বুধবারের অর্ধদিবস হরতাল প্রত্যাহার করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর পরিবর্তে জেলা ও সব উপজেলায় নির্বাচন অফিসের সামনে দুদিন অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের প্রতি সম্মান দেখিয়ে পূজা উদযাপনে যাতে বিঘ্ন সৃষ্টি না হয় সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার বিকেল 3:30টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর এবং জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এস. সালাম এই ঘোষণা দেন। এ সময় জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মদ ইউনুস, জেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মুজাফফর রহমান আলম, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি সর্দার লিয়াকত হোসেন সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটের 3য় দফায় সকাল সন্ধে হরতাল পালন করে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ক্যান্সার আক্রান্ত মৌলানা এনামুল হাসান ফারুকীর পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার দুপুরে তারেক রহমানের পক্ষ থেকে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ মৌলানা ফারুকীর হাতে তুলে দেন আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিস্তারিত ইদ্রিস আলমের রিপোর্টে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবারের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, 5 মে কোরআনের রক্ষাকারীদের হত্যা করে কোনো অনুশোচনা না করে উল্টো মিথ্যাচার করেছে তৎকালীন সরকার। শেখ হাসিনা এবং তৎকালীন পুলিশ কমিশনার যিনি ছিলেন বেনজির সাহেব, উনি বলছেন যে হেফাজতের ছেলেরা ওইখানটায় গিয়ে বাইতুল মোকাররমের সামনে সব ইসলামী বইয়ের দোকানগুলো থেকে কোরআন শরীফের তর্জমা, হাদিসের তর্জমা এগুলো পুরাচ্ছে। যারা কোরআন মুখস্থ করে, যারা কোরআন হেফজ করে, তারা কোরআন পুরাবে কি? একে তো এই কোরআন মুখস্থকারী শিশু বাচ্চাদেরকে হত্যা করছে, সে ব্যাপারে কোনো অনুশোচনা নেই। যে রক্তের স্রোত যখন রাজপথ দিয়ে ভেসে যাচ্ছে সেটাকে নিয়েও তামাশা করেছেন প্রধানমন্ত্রী তৎকালীন, যে রং মেখে নাকি তারা দাঁড়িয়েছে। কত বড় তামাশা, কত বড় উপহাস তারা সেই দিন করেছেন। এদিকে আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে মাওলানা এনামুল হাসান ফারুকীর প্রতি আন্তরিক সহমর্মিতার বার্তা পৌঁছে দেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রোমন। এ সময় আতিকুর রহমান রোমন সাংবাদিকদের বলেন, বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ ও আলেম ওলামাদের সঙ্গে জিয়া পরিবারের ঐতিহাসিক ও আন্তরিক সম্পর্ক রয়েছে। ইসলামিক কোন দল থাকে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আছে। এই জন্যই বলবো, জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম স্থান দিয়েছে। জিয়াউর রহমান ইসলামের জন্য অনেক নিদর্শন, অনেক কাজ করে গেছেন। আরাফাত ময়দান সহ সৌদি আরবের বিশেষ জায়গায় উনি নিম চারা রোপণ করেছিলেন। উনি কিন্তু গবেষণা করে রোপণ করেছিলেন নিম চারাই একমাত্র গাছ যে মরুভূমিতে হয় এবং মরুভূমিতে দীর্ঘস্থায়ী হয়। জিয়াউর রহমান একাধারে ইসলামিক এবং গবেষক ছিলেন। জিয়াউর রহমানের দলই যদি বলেন আপনারা ইসলামপন্থী এবং বিএনপি সেই দল। অনুষ্ঠানে হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আপনাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে শুনেছি যে উদ্যোগ নিয়েছে। আমরা মনে করি শাপলা চত্বর সহ এই 2024-এ আমার কওমি মাদ্রাসার ছাত্ররা যারা আহত হয়েছে, যারা শাহাদত বরণ করেছেন, তাদের পরিবার এবং যে আহত রোগীদের পাশে আপনারা দাঁড়াবেন এবং আপনাদের খেদমত চলমান থাকবে। এ সময় উপস্থিত ছিলেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন, মিথুন সহ অন্যরা। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা। আইন শৃঙ্খলা বাহিনী লাঠিপেটায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বাসায় ফিরেছেন। 17 দিন ঢাকা মেডিকেলে চিকিৎসা শেষে ডাক্তারদের পরামর্শে নূর বাসায় গেছেন। বিকেল 4:30টায় ঢাকা মেডিকেল থেকে রিলিজ নিয়েছেন নুরুল হক নূর। চিকিৎসকরা জানান, নূর যেভাবে মাথা ও মুখমণ্ডলে আঘাত পেয়েছেন তাতে পুরোপুরি সুস্থ হতে কয়েক মাস সময় লাগবে। বর্তমানে তার নজাল বোন ফ্র্যাকচার হয়ে ডিসপ্লেস অবস্থায় রয়েছে, যা অপারেশনের মধ্য দিয়ে পজিশনে আনতে হবে। চিকিৎসকরা 2 থেকে 3 সপ্তাহ
পর অপারেশনের মত দিয়েছেন। এছাড়া নূরের ডান চোখের নিচ থেকে নাকের ডান পাশ ও ঠোঁট পর্যন্ত আংশিক অবশ রয়েছে, সেখানেও অপারেশনের প্রয়োজন হবে। লিভার সহ আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে নূরের শরীরে। ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শে পরবর্তীতে অন্য কোনো হসপিটালে আগামীকাল ভর্তি হবার কথা জানানো হয়েছে নূরের পরিবারের পক্ষ থেকে। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, আগে বিচারের নামে অবিচার ও প্রতিহিংসার বিচার হয়েছে, এখন যেন ন্যায় বিচার হয় সেই প্রত্যাশা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিচ্ছেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মাহমুদুর রহমানের সাক্ষ্য গ্রহণ কাল মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেছে ট্রাইব্যুনাল ১। জুলাই গণ অভ্যুত্থানের হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়ের অভিযোগ আনা হয়। সেই মামলায় সাক্ষ্য দিতে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ যান আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সকালে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল ১-এ সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্যে মাহমুদুর রহমান শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়ে ওঠার প্রেক্ষাপট তুলে ধরেন। এছাড়া শাপলা চত্বর হত্যাকাণ্ড, বিডিআর বিদ্রোহ, আমার দেশ পত্রিকা বন্ধ, তাকে গ্রেপ্তার, স্কাইপ কেলেঙ্কারি, ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচারিক প্রক্রিয়া, বিচার ব্যবস্থা ধ্বংসের বিষয়গুলো তুলে ধরেন তার সাক্ষ্যে। বাংলাদেশের এই যে গত 15 বছরের মানুষের প্রতি অবিশ্বাস্য জুলুম, মানবতা বিরোধী অপরাধ, এগুলো আমি সহায়তা করতে চেয়েছি, বিচার বিভাগকে সহায়তা করতে চেয়েছি, যাতে করে বিচার বিভাগ একটা ন্যায় বিচার করতে পারে। আমরা এর আগেও দেখেছি যে বিচারের নামে অবিচার হয়েছে এবং সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, যাতে করে এইবার কোনো বিতর্ক না থাকে, সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। আমরা যেন প্রতিহিংসার জন্যে এই বিচার না করি। শহীদদের যারা পরিবার, তার পিতা, তার মাতা, তাদের শোকের জন্যে বিচারটা হওয়া দরকার। তারা যে দেশের জন্য জীবন দিল, তাদের সান্ত্বনার জন্য বিচারটা হওয়া দরকার। কিন্তু আবারও বলি আমি, ন্যায় বিচার হওয়া দরকার। আমরা যেন আবার ন্যায় বিচারের নামে ফাঁসি যাই স্লোগান শুরু না করি। এই ফাঁসি যাই স্লোগানের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের প্রতিষ্ঠা পেয়েছিল, আমরা যেন ওই ভুল না করি। মধ্যাহ্নের বিরতি সহ 2 বেলায়ও সাক্ষ্য শেষ না হওয়ায় মঙ্গলবার পর্যন্ত সাক্ষ্য গ্রহণ মুলতবি করে ট্রাইব্যুনাল ১। তিনি 46তম সাক্ষী। আমরা আশা করছি যে আর খুব বেশি সাক্ষ্যর দরকার হবে না। নাহিদ ইসলাম আগামীকালকে সাক্ষ্য প্রদানের কথা আছে এবং তার সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আর যে ফর্মাল একজন সাক্ষী আছে আমাদের, সেটার মাধ্যমে আশা করছি এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে। আমরা মনে করি যে এই মামলায় প্রমাণের জন্য যথেষ্ট এভিডেন্স ইতিমধ্যে আদালতে আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি। যেহেতু এখানে কোনো ডিফেন্সের পক্ষ থেকে সাক্ষী দেওয়ার ব্যাপার নেই, আসামি 2 জন পলাতক আছেন, আর যিনি হাজির আছেন তিনি যেহেতু দোষ স্বীকার করেছেন, তিনি তো আর ডিফেন্সের সাক্ষী দেবেন না। সেই কারণে আমরা ধরে নিচ্ছি যে এখানে ডিফেন্স পক্ষের কোনো আর সাক্ষী আসবে না। সেক্ষেত্রে মামলাটি হয়তোবা যুক্তিতর্কের জন্য নির্ধারিত হতে পারে সাক্ষ্য গ্রহণ সমাপ্তির পরে। এদিকে আশুলিয়ায় 6 জনকে হত্যা ও আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনার মামলায় সাক্ষ্য দিয়েছেন শহীদ সাজ্জাদের পিতা খলিলুর রহমান। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিদেশি ব্র্যান্ডের চকলেটের আড়ালে ইংল্যান্ড থেকে দেশে আসছে ভয়ঙ্কর মাদক MDMA, যাকে হ্যাপি নামে চেনেন মাদকসেবী এবং কারবারিরা। অত্যাধিক দামের এই মাদকটির মূল ক্রেতা হচ্ছে উচ্চবিত্ত পরিবারের ছেলেমেয়েরা। ডিজে পার্টির আড়ালে এই মাদক বেচাকেনা হতো। চক্রের হোতা সহ 5 জনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। উঠতি বয়সী তরুণ তরুণীদের কাছে ফ্যাশন আর বিনোদনের আরেক নাম ডিজে পার্টি। তাদের মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীরাই বেশি। এসব পার্টির মূল আকর্ষণ পার্টি ড্রাগস হিসেবে পরিচিত MDMA, যার বাণিজ্যিক নাম হ্যাপি। যুক্তরাজ্য থেকে মাদকটি আনতে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে থাকেন মাদক কারবারিরা। সম্প্রতি পল্টনের ডাক বিভাগ থেকে MDMA একটি চালান জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের দাবি, দেশের ইতিহাসে এটি সর্বোচ্চ চালান। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 5 জনকে। যুক্তরাজ্য থেকে চকোলেটের M&M যে ব্র্যান্ড আছে, সেটার প্যাকেজিংয়ের অধীনে আনা হয়েছে। এটা খ শ্রেণীর একটি মাদকদ্রব্য, লালচে বর্ণের MDMA ট্যাবলেট, যার বাণিজ্যিক নাম হচ্ছে এক্সট্যাসি অবলিক মলি বা হ্যাপি ড্রাগ হিসেবে এটি পরিচিত, এবং এটি একটি মূলত পার্টি ড্রাগ। উঠতি বয়সী শিক্ষিত ছেলে মেয়ে আর অভিজাতদের মধ্যে এ মাদকের চাহিদা বেশ।
MDM এর এটি একটি ক্ষতিকর ড্রাগ। কিছু সংখ্যক বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র তারা, এবং এদের আসামিদের ভেতরে 2-1 আবার ইংল্যান্ড থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। অভিভাবকরা যদি সচেতন না হন তাহলে কিন্তু এটা ছড়াবে। জনবলের সীমাবদ্ধতা নিয়েও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে যাওয়ার লক্ষ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের যমুনা অভিমুখে যাত্রায় বাধা দিয়েছে পুলিশ। সাউন্ড গ্রেনেড এবং জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। আন্দোলনকারীরা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন। তারা হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারের সামনে পৌঁছলে পুলিশ আটকে দেন। এই সময় তাদের ছত্রভঙ্গ করতে জলকামান এবং 1 রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। পরে আন্দোলনকারীরা পিছিয়ে আবার প্রেস ক্লাবের দিকে চলে যান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটির সুপারিশ অনুযায়ী জাতীয়করণের দাবিতে এই কর্মসূচি তাদের। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় 1000 খানেক শিক্ষক এতে অংশ নেন। আমাদেরকে কোনো আশ্বস্ত করতে পারে নাই, বিদায় আমরা বাধ্য হয়ে যমুনা অভিমুখে লং মার্চ করছিলাম। কিন্তু মাঝখানে প্রশাসন আমাদের উপরে অন্যায়ভাবে টিয়ার শেল এবং জলকামান নিক্ষেপ করে আমার টিয়ার শেলের ভাই একজন আঘাতে এখন বাসে কি মরে আল্লাহ মাবুদি ভালো জানে। কিন্তু আমাদের বেতন নাই, আমরা ভালো খাওয়াইতে পারি না, আমার ছেলে মেয়েদেরকে পড়াতে পারতেছি না, ভালো স্কুলে দিতে পারতেছি না, না স্কুলের ড্রেস কিনে দিতে পারতেছি, কিচ্ছু করতে পারতেছি না, দুমুঠো বাড়তি দিতে পারতেছি না। এইসব মিথ্যা আমরা মানি না। আমরা এবার ঘোষণা নিয়ে তারপর বাড়ি ফিরবো, নইলে আমরা এখানে রাস্তায় জীবন দিব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম বিতরণ চলছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম বিতরণ চলছে। দুপুর 12টা পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র সংসদে 10 এবং হল সংসদে বিভিন্ন পদে 7টি ফর্ম কিনেছেন শিক্ষার্থীরা। এর আগে গতকাল মনোনয়নপত্র বিতরণের প্রথম দিন মনোনয়ন ফর্ম নিয়েছেন 7 ভিপি প্রার্থী সহ 28 জন। মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম চলবে আগামী 17 সেপ্টেম্বর পর্যন্ত। গত 28 আগস্ট ঘোষিত তফসিল অনুযায়ী 21 সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। 25 সেপ্টেম্বর প্রকাশ হবে চূড়ান্ত তালিকা। ভোট হবে 12 অক্টোবর। নির্বাচনে মোট ভোটার 27,637 জন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু এবং সিনেটের ছাত্র প্রতিনিধি নির্বাচনের উৎসব মুখর প্রচারণা চলছে। এদিকে হল সংসদ নির্বাচনে 42 প্রার্থী বিভিন্ন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। প্রচারণার দ্বিতীয় দিনে সকাল থেকে প্রার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস চষে বেড়াচ্ছেন। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি নিজেদের প্যানেলে ভোট প্রার্থনা করছেন, দিচ্ছেন ছাত্রদের অধিকার এবং দাবি দেওয়া বাস্তবায়নে বিভিন্ন প্রতিশ্রুতিও। ছাত্রদের পাশাপাশি পিছিয়ে নেই ছাত্রী প্রার্থীরাও। তারা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে ভোট চাচ্ছেন। প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী হলেও প্রশাসনের কাছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়েছেন। এদিকে নির্বাচন কমিশনার জানান, রাকসু এবং সিনেটের ছাত্র প্রতিনিধিদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত 42 জন প্রার্থীর মধ্যে সম্পাদকীয় পদে রয়েছেন 29 জন। রাকসু নির্বাচনে ভিপি পদে 18 জন, জিএস পদে 14 জন, এজিএস পদে 16 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 25 সেপ্টেম্বর নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার 28,905 জন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, দেশব্যাপী ক্যাশলেস লেনদেনে কিউআর কোডের ব্যবহার দ্রুত বাড়াতে উদ্যোগ নেওয়া হচ্ছে। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি। বলেন, ট্রেড লাইসেন্স নবায়ন এবং গ্রহণে অবশ্যই কিউআর কোড বাধ্যতামূলক করে এরই মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর বলেন, বাংলাদেশে ডিজিটাল ব্যাংকিং এর প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। ট্রেড লাইসেন্স নেওয়ার ক্ষেত্রেও আগামীতে কিউআর কোড আবশ্যক করার প্রক্রিয়া চলমান আছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান, লেনদেন আরও অত্যাধুনিক ও সহজ করা সহ টাকা ছাপানোর খরচ কমিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক ক্যাশলেস সোসাইটিতে রূপান্তরের উদ্যোগ নিয়েছে। আগামীতে দেশের ব্যাংকিং খাতে ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম চালু করা কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য বলেও জানান তিনি। বাংলাদেশে আমরা 20,000 কোটি টাকার ক্যাশ সিস্টেম অপারেট করছি প্রতি বছর। 20,000 কোটি টাকা আমাদের ব্যাংকিং খাত থেকে খরচ হচ্ছে জাস্ট ক্যাশ ম্যানেজমেন্ট করার জন্য।
এবং এটা ছাড়াও ক্যাশকে বিভিন্নভাবে ব্যবহার আমাদের অনেক অনৈতিক কার্যক্রম হচ্ছে যেগুলো বন্ধ হতে পারে, বেআইনি কার্যক্রম হচ্ছে যেগুলো বন্ধ হতে পারে, ছিনতাই ইত্যাদি বন্ধ হতে পারে। এবং এইসব কারণে আমরা মনে করি যে বাংলাদেশ ক্যাশলেস অর্থনীতির দিকে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে, আমাদের রাজস্ব বাড়বে এবং আমাদের জননিরাপত্তার ব্যবস্থা। হামদর্দ পাবলিক কলেজের 2025-26 সেশনের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বাংলা মোটরে হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের প্রধান কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন হামদর্দ ল্যাবরেটরিজ ওয়াকফ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লি এবং ব্যবস্থাপনা পরিচালক, হামদর্দ বিশ্ববিদ্যালয় ও হামদর্দ পাবলিক কলেজের প্রতিষ্ঠাতা ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া। এ সময় ডক্টর হাকিম মোহাম্মদ ইউসুফ হারুন ভূঁইয়া জানান, সৎ ও যোগ্য মানুষ গড়ে তুলতে হামদর্দ পাবলিক কলেজ নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই প্রচেষ্টায় বিপুল সফলতা পেয়েছে এই প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হামদর্দ পাবলিক কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন সিনিয়র পরিচালক মার্কেটিং, পরিকল্পনা ও উন্নয়ন এবং হামদর্দ পাবলিক কলেজের চেয়ারম্যান অধ্যাপক হাকিম কামরুন নাহার পলিন। অযত্ন আর অবহেলায় নষ্ট হতে বসেছে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বিভিন্ন সময়ে জব্দ হওয়া কয়েক হাজার নৌকা ও ট্রলার। দেশের কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হচ্ছে দাবি স্থানীয়দের। তবে বন বিভাগ বলছে ইচ্ছা থাকলেও আইনি জটিলতার কারণে নৌযানগুলো হস্তান্তর করা সম্ভব হচ্ছে না। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের তথ্য, ছবিতে ভিডিওতে বিস্তারিত। এটি পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বুড়ি গোয়ালিনীর দৃশ্য। শুধু বুড়ি গোয়ালিনী নয়, একই দৃশ্য কদমতলা, কৈখালী ও কোবাদক স্টেশনেরও। বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে থেকে এভাবেই নষ্ট হচ্ছে বিভিন্ন সময় বন বিভাগের অভিযানে জব্দ হওয়া 2000-এর বেশি ছোট বড় নৌকা ও ইঞ্জিন চালিত ট্রলার। কিন্তু এ বিষয়ে কার্যকরী কোনো পদক্ষেপ নেই বন বিভাগের। বনে যায় যে ধরে এমনি আইনে ফেলাইতে হয়। যেমন গরিব মানুষ যদি এই নৌকো করা যদি আমার কাছে বিক্রি করি কিংবা ছেলে মেলে দেয় যদি, তাহলে তা আমরা গরিব মানুষের কিছুটা বেঁচে যেতে পারি। যার কাছে ধরি যেতে এদের যদি এটা মামলা করে নিষ্পত্তি করে এগুলো বিক্রি করে দিলে তো সরকার কিছু টাকা পয়সা পায়। আটক নৌযানগুলোর দ্রুত আইনি জটিলতা নিষ্পত্তি এবং মালিকানাবিহীন নৌকাগুলো নিলামের ব্যবস্থা করার দাবি সচেতন মহলের। এই নৌকাগুলো যদি দ্রুত সময়ে ইজারা দেওয়া যায় বা নৌকাগুলো যদি নিলামে বিক্রি করা যায় তাহলে সরকার অনেক রাজস্ব পায়। মামলা নিষ্পত্তি ও নিলাম প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার কারণেই নৌযানগুলো অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে বললেন বন বিভাগের কর্মকর্তা। অপরাধে ব্যবহৃত যন্ত্রপাতি, হাতিয়ার, এই বিষয়গুলো আমরা আলামত হিসেবে রেখে দিই। যতক্ষণ না পর্যন্ত আদালত কোনো রায় না দেন অথবা নিষ্পত্তি না হয়, আলামত হিসেবে আমাদের রাখার বাধ্যবাধকতা আছে। এই জন্য জব্দকৃত অনেকগুলো নৌকা দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে আমরা এগুলো বিকল্প কোনো ব্যবস্থা করতে পারি না। সুন্দরবনে জব্দ হওয়া এসব নৌকা ও ট্রলার দ্রুত নিলাম বা রক্ষণাবেক্ষণের মাধ্যমে কোটি কোটি টাকার এই সম্পদ রক্ষার জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে তরুণরাই 24-এর অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে। ভলান্টিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বলেন প্রধান উপদেষ্টা, দুর্গাপূজা নিয়ে ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান। পিআর ও সনদের ভিত্তিতে নির্বাচন দাবিতে রাজপথে নামার ঘোষণা ইসলামী দলগুলোর, শিগগিরই যুগপথ কর্মসূচি। রাজপথে পর্ব শেষ, গণতন্ত্র ফিরিয়ে আনতে দেরি হলে দেশ বিপদগ্রস্ত হবে, মন্তব্য আমির খসরুর। গণ অভ্যুত্থানে সংবিধান বাতিল হয়ে গেছে, নতুন সংবিধান তৈরির তাগিদ এনসিপি। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্যদান, ফ্যাসিস্ট হয়ে ওঠার প্রেক্ষাপটের বর্ণনায় মাহমুদুর রহমান। দেশে আসছে ভয়ঙ্কর মাদক MDMA, ডিজে পার্টির আড়ালে চলে মাদক বেচাকেনা, চক্রের হোতা সহ 5 জন গ্রেফতার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল।
এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি।